আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ থেকে নিপীড়কদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন আন্দোলনকারীরা। নূর হোসেনের রিপোর্ট। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের বিচার একটা লিমিটেড সময়ের মধ্যে হোক এবং সেটা প্রকাশ্যে জনগণের সামনে। দেশের যে আইন প্রণয়নকারী সংস্থা তারা আসলে ঠিক কি কাজ করছে এটা নিয়ে এখন আসলেই সন্দেহ প্রকাশ হচ্ছে বা প্রশ্নবিদ্ধ। নারীর প্রতি সহিংসতা বন্ধ করে নিরাপদ পরিবেশ তৈরি, ধর্ষক সহ নিপীড়কদের দ্রুত শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানীর নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইইউবির শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষকরা। এছাড়া ধর্ষকদের দ্রুত সাজা কার্যকরের দাবিতে রাজধানীর ভাটারা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে আশেপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। দোষী যারা তাদের যেন 72 ঘন্টার মধ্যে তাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমরা সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা রাজশাহী মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এত ধর্ষণের নিউজ আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্তমূলক শাস্তি এখন পর্যন্ত ধর্ষকের দেখি নাই। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নারী নিপীড়কদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে সরকারের প্রতি 72 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। একই সাথে 5 দফা দাবিও তুলে ধরা হয় ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ থেকে আসিয়া ধর্ষণ মামলায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ও 1 মাসে রায় দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া স্বরাষ্ট্র, আইন এবং নারী ও শিশু উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করে জবাবদিহি করার দাবিও করেন তারা। পাশাপাশি বিগত সময়ে তনু, নুসরাত ও মুনিয়া সহ সকল ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। আজকে আমাদের পক্ষ থেকে 5 দফা দাবি আমরা ঠিক করেছি। প্রথম দুটির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এই সময়ে আমরা প্রধান বিচারপতির কাছে আমরা স্মারকলিপি দিব, আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিব এবং এই সময়ে আমরা অনলাইন স্ফিয়ারে আমাদের এই 5 দফা দাবির পক্ষে সবার কাছে জনমত গড়ে তুলব। 180 দিনের মধ্যে মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী 24 ঘন্টার মধ্যে শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শিশু ধর্ষণ মামলার 4 আসামির 7 দিনের রিমান্ড চেয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভে নিরাপত্তার শঙ্কায় আদালতে নেওয়া যায়নি আসামিদের। এ কারণে রিমান্ড শুনানিও হয়নি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে ওই শিশু ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টের 2 আইনজীবী রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ আইন অনুযায়ী 180 দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
এছাড়া শিশুটি এবং তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না, তার জন্য কোর্ট বলে 180 দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয়, 180 দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা হয়। বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14 ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করতে 5 সদস্যের আইনজীবী প্যানেলও ঘোষণা করেছে দলটি। তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে মাগুরার আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ষণ মামলায় দ্রুত শাস্তি নিশ্চিত করতে আইন সংশোধন করা হচ্ছে জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন, এই মামলায় তদন্ত 15 দিনে এবং বিচার কাজ 180 দিনের পরিবর্তে 90 দিন করার প্রস্তাব করা হচ্ছে। নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা আর মব জাস্টিসের বিরুদ্ধে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন সরকারের 3 উপদেষ্টা। সাম্প্রতিক কিছু পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার জন্য ক্ষমাও চান তারা। আর পুলিশের কাছে যাবার পর প্রতিকার না মিললে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। সম্প্রতি মাগুরায় শিশুর ওপর বর্বর নির্যাতন নিয়ে তোলপাড় চলছে দেশ জুড়ে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা শিশুটির জন্য প্রার্থনায় সবাই, কিন্তু শিশু ও নারীর প্রতি এমন সহিংসতার খবর আসছে বলতে গেলে নিত্যদিনই। তোড়জোড় শুরু হয়েছে সরকারের মাঝেও। রোববার বৈঠকে বসেন একাধিক উপদেষ্টা, আলোচনা হয় প্রধান উপদেষ্টার সাথেও। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন সরকারের 3 উপদেষ্টা। দেশের জনগণের কাছে জানাতে চাই যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি। শুরুতেই স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। বলেন, ছাড় তো নয়ই, নিশ্চিত করা হবে নারীর সহিংসতার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিও। এ যাবৎ নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পুলিশের কাছে গেলে যদি প্রতিকার না পায়, আপনারা ওটা আমার নজরে আনবেন, আমি সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার শাস্তি দ্রুততার সাথে নিশ্চিত করতে আইনের সংশোধনী আনা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এখন থেকে মব জাস্টিসের বিরুদ্ধে সরকারের 0 টলারেন্স অবস্থান নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। এখানে ওখানে গিয়ে ডাকাতি, এখানে ওখানে গিয়ে এর সম্পত্তি দখল বা এই যতগুলো ঝামেলা আছে, জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতেরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। রাজধানী সহ দেশজুড়েই চাঁদাবাজি ও ছিনতাই কঠোরভাবে প্রতিরোধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ও মেঘনা নদী রক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ প্রকল্প দুটি প্রায় 10 বছর ধরে আটকে আছে জেনে বিস্ময় প্রকাশ করেন তিনি।
দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা, ইআরডি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্প দুটির কাজ 10 বছর ধরে আটকে থাকায় অসন্তোষ প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, ভূগর্ভস্থ পানি উত্তোলন করে দিন দিন পরিবেশকে বিরাট হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সংকট থেকে উত্তরণের রাস্তা থাকা সত্ত্বেও সে কাজটা এত বছর করা হয়নি। প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা রয়েছে? সংশ্লিষ্টদের কাছে তা জানতে চান প্রধান উপদেষ্টা। পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন। মাগুরায় 8 বছরের একটা শিশুর সঙ্গে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করেছে, এটা গোটা মানবতার উপর তারা ছুরিকাঘাত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এটি পশুত্বের শিক্ষা। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে জামায়াতের আমির বলেন, 91% মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তি এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোনো শিক্ষা মানুষের মনুষ্যত্ব তৈরিতে কার্যকর নয়। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথমে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবেন বলেও জানান জামায়াতের আমির। শিক্ষককে মর্যাদার আসনে বসানো আর ছাত্রদের দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করাই জামায়াতের লক্ষ্য বলে জানান আমির। 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। 91% মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে বিএনপির। তবে এই যোগাযোগ নির্বাচনী ঐক্য কিংবা জোটের দিকে গড়াবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরও সময়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কোন কোন দলের সাথে জোট হবে তা নির্বাচনী তাফসিল ঘোষণার পর ঠিক হবে। ইমরুল হাসানের রিপোর্ট। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও জোটের রাজনীতির মেরুকরণ নিয়ে পর্দার আড়ালে চলছে নানা তৎপরতা ও আলোচনা। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কৌতূহলী দৃষ্টি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকে। সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। বিএনপি সহ বেশ কয়েকটি দলের সাথে নতুন এ দলের নির্বাচনের জোট কিংবা সমঝোতা হতে পারে এমন গুঞ্জনও রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ আছে তাদের। আমাদের সাথে রাজনৈতিক আলাপ আলোচনা হচ্ছে। এটা গণতান্ত্রিক কালচার হিসেবে বাংলাদেশে বর্তমানে ডেভেলপ করেছে, হুইচ ইজ গুড। আমরাও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করি। তবে এনসিপির সাথে বিএনপির নির্বাচনের জোট হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। নির্বাচনমুখী রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশে সবসময় নির্বাচনে জোট করার একটা ইতিহাস আছে। কোনো সময় কারোর সাথে হয়েছে, কোনো সময় কারোর সাথে হয় না, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা আরো দেখার বিষয়। নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এই সমস্ত আলাপ আলোচনা বিভিন্ন দলের সাথে করতে পারে, সেটা আরো সময় বলা যাবে। সালাউদ্দিন আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে। সেটার সাথে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রিলেট করার মতো কোনো বিষয় তো নেই। আমরা প্রত্যাশা করি এবং আমরা সবসময় মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে আপনি এই বিষয়ে একটি রোডম্যাপ প্রদান করুন, যাতে জাতির মধ্যে যে অস্থিতিশীল একটা পরিবেশ বিরাজ করছে সেটা চলে যায়। অস্থিরতা চলে গেলে অন্যান্য অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে একটি স্থিতিশীল অবস্থা বিরাজমান করবে, সেটা জাতির জন্য কল্যাণকর। মাননীয় প্রধান উপদেষ্টা অলরেডি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের ভিতরে তারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। তারাও বলেছেন যে নির্বাচন যাতে ডিসেম্বরের ভিতরে তারা অনুষ্ঠান করতে পারে সেই জন্য তারা কাজ করে। দেশে গণপরিষদ নির্বাচন করার বাস্তবতা নেই বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আহ্বান করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। তিনি জানান, আগামীকাল নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে 54টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 191টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে 41,74,760 টাকা রয়েছে। আজ দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এদিকে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 73টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসেবে 98,94,17,280 টাকা রয়েছে। এছাড়া তাদের নামে রাজশাহী জেলার পবা উপজেলায় থাকা 59 একর জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা ও সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। যদি এর জব্দকৃত সম্পদের মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে, তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী 14 মার্চ, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 24 মার্চ। এবারও আন্তনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঢাকার 5টি বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। মহাসড়কে ছিনতাই ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হবে বলেও জানান তিনি। এ সময় ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন উপদেষ্টা। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ফজলুল কবির খান। টিকিট যাতে কালাবাজারি না হয় সেই জন্য আমরা ওই যে মালিক পক্ষ ওনারা আমাদের আশ্বস্ত করেছেন। আর এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে, এই কারণে কারণ ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে যেতে পারবেন এবং ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। বিগত 6 মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সবগুলো আবাসিক হলে প্রশাসনের নিয়ন্ত্রণ, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট বন্টন সম্ভব হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের 6 মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সব পক্ষের সমঝোতা ও বৃহত্তর রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা হলে দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন আয়োজন সম্ভব হবে বলেও জানান তিনি। নারী নিপীড়নের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক রয়েছে জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ আবারও সীমাবদ্ধ করা হতে পারে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও হামলার নেতৃত্ব প্রদানকারী তুহিনের বহিষ্কারের দাবিতে রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকালে সমাবেশে অংশ নেন রামপাল উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। রামপাল সদরে বিক্ষোভ মিছিল শেষে থানার সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি হালিম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
গত ১৬ বছর ধরে পুঁজিবাজারে যারা অনিয়ম করছে তাদের আর অনিয়ম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ডিএসই, সিএসই, ডিবিএস সহ ৭টি সংস্থার প্রতিনিধি দল। একই সাথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারা। তবে সরকারি কর্মকর্তাদের কর্মবিরতি পালনের মতো কর্মসূচি সরকারি চাকরির বিধি লঙ্ঘন বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা, যদিও তাদের বিরুদ্ধে আইনের প্রয়োগের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বিএসইসি চেয়ারম্যান। মেজবাহ হাসানের রিপোর্ট। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সহ নানা কারণে কর্মকর্তাদের কারণ দর্শানোর ঘটনার প্রতিবাদে ৫ই মার্চ থেকে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। অবরুদ্ধ করে রাখা হয় কমিশনের চেয়ারম্যানকে। এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হলেও তাতে কোনো অগ্রগতি নেই, ফলে বিরূপ প্রভাব পড়ে পুঁজিবাজারে। এমন পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্ট ৭ সংস্থা কমিশনের সঙ্গে বৈঠক করে। বিএসইসি ভবনে প্রায় ২.৫ ঘন্টা বৈঠক শেষে কমিশনের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। যারা অন্যায়ের সাথে, যারা অতীতে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন এবং এখনও সেই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছেন বা বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজারটাকে দুর্বল করার চেষ্টা করছেন, তাদেরকে এই দেশের যে আইন আছে, বিচার আছে, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। পরে মামলার অগ্রগতির বিষয়ে এড়িয়ে যান বিএসইসির চেয়ারম্যান। তবে এখনও যারা কাজে ফেরেননি তাদের অবিলম্বে যোগদানের আহ্বান জানান তিনি। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। আর এখনো সেই সময় হয়, সরকারি কর্মচারীদের কর্মবিরতি পালনের মতো এমন কর্মসূচি আচরণবিধি পরিপন্থী বলে মনে করেন সাবেক জনপ্রশাসন সচিব। যেখানে কাজ করেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের সরকারের নিজস্ব নিয়ম কানুন আছে। যে যেখানে ইচ্ছা তারা একটা মব সৃষ্টি করে তাদের মতো করে অফিস চালাতে হবে, যেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আইনগতভাবে এটা বেআইনি এবং এটা অন্যায্য। পুঁজিবাজারে আস্থা ফেরাতে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি বিনিয়োগকারীদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক নড়িয়া উপশাখার উদ্বোধন করা হয়েছে। রোববার ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল খান ফিতা কেটে উপশাখাটির উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বক্তব্য দেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল, নড়িয়া বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দিন আজাদ ও সেক্রেটারি আক্তার হোসেন খান। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। মার্কেন্টাইল ব্যাংকের ৪৬তম নড়িয়া উপশাখা ভোজেশ্বর শাখার নিয়ন্ত্রণাধীন। এবার দেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হলেন নেত্রকোনার খোকন মিয়া। ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে খোকন মিয়ার পরিবার। এর আগে দেশ জুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এ ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির। শনিবার নেত্রকোনা সদরে মদন বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে খোকন মিয়ার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম। আসন্ন ঈদ সামনে রেখে সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22। অফার চলবে ঈদুল আজহা পর্যন্ত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।